ডক্টরের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি। ভারী শরীরটা নিয়ে হাঁটতেও কষ্ট হচ্ছে আমার। এই মুহূর্তে যে মানুষটির কথা সবচেয়ে বেশি মনে পড়ছে তিনি হলেন শুভ্র। সারাটাক্ষণ বুকে আগলে রাখা মানুষটি আজ এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে নেই। এর থেকে অসহায় পরিস্থিতি কি আদৌ কোনো মেয়ের হতে পারে? একটা দীর্ঘশ্বাস ফেলে আরেকটু এগিয়ে যেতেই সাহেল ভাইয়ার কণ্ঠ কানে এলো। ডক্টর, এর কি কোনো সমাধান নেই? ইউ আর আ ডক্টর। ডক্টর হয়ে এভাবে গিভ আপ করতে পারেন না। একটা জীবনের সাথে অনেকগুলো জীবন জড়িয়ে থাকে ডক্টর। কারো জন্য কারো জীবন থেমে না থাকলেও অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। একটু আগে যে ছেলেটাকে অটি থেকে বের করলেন সেও পারবে না। আমি আপনাদের ইমোশন বুঝতে পারছি। আমার ক্যারিয়ারে অনেককেই প্রিয়জন হারাতে দেখেছি, হাহাকার করতে দেখেছি। পারলে আমি সবাইকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু সেই শক্তি সৃষ্টিকর্তা আমাদের দেননি। উনাদের কথার মাঝেই ভেতরে প্রবেশ করলাম আমি, হাসিমুখে বললাম, হ্যালো ডক্টর। ডক্টর কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে জোরপূর্বক হাসলেন। বললেন, হ্যালো, প্লিজ সিট। আমি বসলাম। একটা শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠলাম, ডক্টর, আমার এক্সাক্ট প্রবলেমটা কি? এর কি কোনোই চিকিৎসা নেই? প্রায় সব রোগেরই চিকিৎসা আছে তাহলে। ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মেডিকেল রিপোর্টগুলো সামনে রেখে বলে উঠলেন, আপনার যে সমস্যাটা সেটা হলো অ্যানিউরিজম। অ্যানিউরিজম শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। মস্তিষ্কের ভেতরের ধমনীতে এক ধরনের অ্যানিউরিজম দেখা যায় যাকে বেরি অ্যানিউরিজম বলা হয়। এ ক্ষেত্রে ধমনী বেলুনের মতো ফুলে ওঠে। অ্যানিউরিজম ফেটে না যাওয়া পর্যন্ত রোগীর মৃত্যু আশঙ্কা থাকে না। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে অ্যানিউরিজমের চিকিৎসা করে থাকে। কিন্তু যদি অ্যানিউরিজম ফেটে যায় তাহলে চিকিৎসকের হাতে কিছু করার থাকে না। এসব ক্ষেত্রে কিছু রোগী সাথে সাথেই মারা যায়, আবার রক্তপাত অর্থাৎ ব্লিডিং এর পরিমাণ কম হলে কিছু রোগী কিছুক্ষণের জন্য বেঁচে থাকে। সেদিকে থেকে আপনি লাকি, বিকজ আপনারও সেইম সমস্যা হলেও আপনার হাতে কিছু সময় আছে। কিন্তু সরি টু সে, আমাদের হাতে করার মতো কিচ্ছু নেই। সাহেল ভাইয়া বললেন, হঠাৎ করে এমন একটা সমস্যা কেন হলো? অ্যাক্সিডেন্টের জন্য? অ্যানিউরিজম কী কারণে হয় তার সঠিক তথ্য এখনও স্পষ্ট নয়। তবে এসব ক্ষেত্রে উপসর্গ দেখা যায় না বললেই চলে, তাই মানুষ ব্যাপারটাকে আমলে নেন না। এমনও হতে পারে আগে থেকেই উনার অ্যানিউরিজম ছিল কিন্তু বুঝতে পারেননি। আজ ফেটে যাওয়ায় ব্যাপারটা উঠে এসেছে। অ্যানিউরিজম হলে নর্মাল কিছু সমস্যা দেখা যায়, যেমন মাথা ব্যথা, শরীরের দুর্বলতা, চোখে বেশি দেখা নয়তো কম দেখা, শরীরের অসাড়তা, কথা বলা অথবা মনোযোগ দেওয়ায় সমস্যা ইত্যাদি। হয়তো এসব উনি ফিল করেছেন কিন্তু তেমন গুরুত্ব দেননি। অ্যানিউরিজম মাঝে মাঝে পরিবারের মেডিকেল হিস্ট্রির ওপর ভিত্তি করেও হতে পারে। অর্থাৎ বংশগত বলতে পারেন। পরিবারে আগে কারো হয়ে থাকলে পরবর্তীতে অন্য কারো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমার চট করেই দাদুর কথা মনে পড়ে গেল। দাদুও এমন কিছু কারণেই মারা গিয়েছিলেন। তখন ছোট ছিলাম বলে ব্যাপারটা পুরোপুরি জানি না। তাহলে কি? কথাটা ভেবে ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ করে থেকেই বলে উঠলাম আমি, ডক্টর, আমি ডেলিভারি করাতে চাই। অ্যানিউরিজমে ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে। আপনি বলেছেন কিছু সময় আমার হাতে আছে। এই সময়টুকু আমি আমার বাচ্চাকে দিতে চাই। ডক্টর, প্লিজ ডু ইট ফার্স্ট। ডক্টর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দুঃখী দুঃখী গলায় বললেন, সরি ডিয়ার, তুমি আমার মেয়ের বয়সী তাই তুমি করেই বলি। তোমার আরেকটা সমস্যা আছে। কথাটা শুনে হৃদস্পন্দন যেন থেমে গেল আমার। না জানি কি শুনতে হবে এখন। তবু দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে বললাম, কি সমস্যা ডক্টর? বয়স্ক ডক্টরটি আমার দিকে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটি এগিয়ে দিয়ে বলে উঠলেন, তোমার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম এর সমস্যাও দেখা দিয়েছে। আমি ব্যাপারটা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকালাম। একটা ঢোক গিলে নিয়ে বললাম, মানে? ডক্টর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম এই অবস্থায় পেটের মধ্যের বড় রক্তনালী ফুলে বেলুনের মতো হয়ে যায়। বেলুনের মতো অংশটা ফেটে না যাওয়া পর্যন্ত রোগীর মৃত্যু আশঙ্কা থাকে না। কিন্তু সমস্যাটা হলো অ্যানিউরিজম কখন ফেটে যাবে সেই সম্পর্কে আগাম জানা ডক্টরদের পক্ষ এখনও সম্ভবপ্রায় হয়ে ওঠেনি। অ্যানিউরিজম ফেটে গেলে প্রচুর রক্তপাত হয়। তাকে বলে ইন্টারনাল ব্লিডিং। এ সময় প্রচুর রক্ত লাগে এবং দ্রুত অপারেশন করে রক্তনালী মেরামত করে রক্তক্ষরণ বন্ধ করতে হয়। না হলে রোগী বাঁচানো সম্ভব হয় না। অপারেশন করলেও বাঁচার সম্ভাবনা শতকরা 50 ভাগের বেশি না।
আর তোমার পেটেও ট্রিপল দেখা দিয়েছে। কিন্তু সেটা এখনও ফাটেনি, তবে ফুলে আছে। আমরা রিস্ক নিয়ে অপারেশন করতে পারতাম যদি তুমি প্রেগনেন্ট না হতে। আমার ডাক্তারি জীবনে এমন কোনো কেস দেখিনি আমি। একসাথে জায়গায় অ্যানিউরিজম ধরা পড়া রোগী আমার ক্যারিয়ারে তুমিই প্রথম। তারপর তুমি প্রেগন্যান্ট। তোমার ব্লাড প্রেশারের অবস্থাও ভালো না। এই রোগটি বৃদ্ধদের বেশি হয়, তারপর হয় প্রাপ্তবয়স্কদের, কিন্তু সেদিকে থেকে তুমি একদমই তরুণী। সত্যি বলতে এই সমস্যা আমাদের সামনে সম্পূর্ণই নতুন। এটা হয়তো আমাদের ব্যর্থতা, কিন্তু সত্য এটাই, আমরা কিছু করতে পারছি না। তাছাড়া আমাদের দেশে অ্যানিউরিজম রোগটি খুব কম দেখা যায়, আর যেগুলো হয় সেগুলো আমরা সহজেই হ্যান্ডেল করতে পারি। বাট তুমি নিশ্চয় বুঝতে পারছো, ইউ আর ডিফারেন্ট ওয়ান। আমাদের কাছে ভালো ডক্টর থাকলেও এই নতুন উপসর্গের সাথে পেরে ওঠার মতো টেকনিক আমাদের নেই। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। পুরো দুনিয়াটা যেন ঘুরছে আমার। প্রথমত মাথা ব্যথা, তার উপর এত সব কিছু। ডক্টর এবার উঠে দাঁড়ালেন। আমার পাশে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, আই এম সরি ডিয়ার। আমি পারলে অবশ্যই সাহায্য করতাম তোমায়। তার থেকে যতক্ষণ সময় তোমার কাছে আছে ততক্ষণ সময় তোমার প্রিয়জনদের সাথে বাঁচার চেষ্টা করো। কালেক্ট সাম বিউটিফুল মোমেন্ট ডিয়ার। আমি জল টলমলে চোখে ডক্টরের দিকে তাকিয়ে বলে উঠলাম, কোনো কি উপায় নেই ডক্টর? আমাকে নয়, আমার বাচ্চাটাকে বাঁচানোর একটা উপায় বলুন ডক্টর, প্লিজ। আমার কয়েক ঘন্টার বিউটিফুল টাইমের থেকে আমার বাচ্চাকে 60 বছরের একটা বিউটিফুল জীবন দিতে পেরে আমি বেশি খুশি হব ডক্টর। আমার বাচ্চার জীবনটাকে শুরুর আগেই এভাবে গিভ আপ করতে দিতে পারেন না। ওকে বাঁচতে হবে, এই পৃথিবীতে আসতে হবে, পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রাণভরে শ্বাস নিতে হবে, খিলখিল হাসিতে চারদিক মুখরিত করতে হবে, কষ্ট পেয়ে চিৎকার করে কেঁদে আমায় একবার হলেও মিস করতে হবে। আমার না পাওয়া সময়টুকু ওকে পেতে হবে। আমার পুরো না করা স্বপ্ন আমার হয়ে ওকে পূরণ করতে হবে, ওর বাবাকে সামলাতে হবে। এই পৃথিবীতে আমার কয়েক ঘন্টার চেয়ে ওর আশাটা বেশি প্রয়োজন ডক্টর। ওর বাবার জন্য ওকে বড্ড প্রয়োজন ডক্টর। তার জন্য আমার এই কয়েকটা ঘন্টা তো আমি হাসতে হাসতে কুরবান করতে পারি। প্লিজ ডক্টর, কিছু একটা উপায় তো হবে, প্লিজ। ডক্টর কিছুক্ষণ ভেবে বললেন, আই এম নট সিউর, বাট তুমি চেষ্টা করে দেখতে পারো। এই একটা উপায় ছাড়া আর কোনো উপায়ই চোখে পড়ছে না আমার। আমি তাড়াহুড়ো করে বললাম, কি উপায়? ডক্টর আবারও চেয়ারে বসলেন। আমার চোখে স্থিরদৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, ডক্টর সিংহানিয়া সেনের নাম শুনেছ? ওয়ার্ল্ড হেলথও বেশ কিছু বছর কাজ করেছেন উনি। তার একটা টিম অ্যানিউরিজম নিয়ে রিসার্চ করছে। উনি যে টিম লিড করছেন সেখানে আমি সহ আমেরিকা, ভারতীয় আর দুটো দেশের মোট 10 জন ডক্টর কাজ করছেন। উন্নত বিশ্বে জরুরি চিকিৎসা ব্যবস্থার দুর্দান্ত আধুনিকায়ন সত্ত্বেও এ ধরনের রোগীদের শতকরা 75 জনেরও বেশি অবশেষে মৃত্যুমুখে পতিত হয়। তাই এই রিসার্চটা বেশ গুরুত্ব পাচ্ছে। 1 বছর ধরে আমরা অ্যানিউরিজমের রোগীদের উপসর্গগুলো, ডিফিকাল্টিজগুলো অবজার্ভ করছিলাম। অবশেষে খুবই অদ্ভুত একটা কেস সামনে এলো। আমি তোমার মেডিকেল রিপোর্টস ডক্টর সেনের কাছে মেইল করেছি। উনি রিপোর্ট দেখে অবাক হয়েছেন এবং তোমার প্রতি বেশ ইন্টারেস্টেড। কিন্তু তার জন্য তোমায় কলকাতা যেতে হবে। দে আর রেডি ফর ইউ। কিন্তু ডক্টর আমার পাসপোর্ট নেই। তাছাড়া টাইমও নেই। পাসপোর্ট ভিসার ঝামেলায় অনেক সময় লাগে। আপনি নিশ্চয়। ডক্টর হাসলেন। টেবিলে ভর দিয়ে সামনে এগিয়ে এসে বলে উঠলেন, তোমার রাজি হওয়াটা ম্যাটার করে মাই ডিয়ার। বাংলাদেশ সরকার 2019 সাল থেকে বিশেষ প্রয়োজনে একদিনে পাসপোর্ট বানিয়ে দেয়। আর তোমার ব্যাপারটা তো আরও বিশেষ। জানি তোমার কাছে একদিন সময়ও নেই, বাট আমাদের কাছে ইন্টারন্যাশনাল পারমিশন আছে। ওর ডক্টর সেনের মতো ডক্টররা রিসার্চে সফল হওয়ার জন্য সব করতে পারেন। আর এই রিসার্চটাকে একটু বেশি গুরুত্ব সহকারেই দেখছেন উনি। তোমার ওদেরকে যতটা প্রয়োজন তার থেকে বেশি ওদের তোমাকে প্রয়োজন। বিকজ ইট ইজ আ ডিফারেন্ট কেস ইন 60 ইয়ার্স। তাই তোমাকে সঠিক সময়ে কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব এবং প্রয়োজন দুটোই ওদের। এই রিসার্চের পেছনে ওদের অনেক টাকা খরচ হচ্ছে, তাই তোমাকে ওরা নেওয়ার ব্যবস্থা করবেই, সেটা আইন মেনে হোক বা না মেনে। বুঝতে পারছো নিশ্চয়? কথাটা বলে মুচকি হেসে সোজা হয়ে বসলেন। তবে তাদের একটা শর্ত আছে। ভাইয়া বলল, কি শর্ত ডক্টর? ওরা মিসেস আহমেদকে নিজ দায়িত্বে কলকাতা নিয়ে যাবে। অপারেশনের দায়িত্ব ওদের, বাট অপারেশন সাকসেসফুল না হলে তার জন্য তারা দায়ী নয়। তারা আপনাদের কাছে কোনো জবাবদিহিও করবে না।
আমার দিকে তাকিয়ে, তুমি মৃত্যুপথযাত্রী, তাই তোমাকে নিয়ে রিসার্চ করতে চাই তারা। এতে তুমি তো মারা যাবেই, তোমার সন্তানও মারা যেতে পারে, আবার বেঁচেও যেতে পারে। 50-50 চান্স। এখন তুমি ডিসাইড করবে তুমি যাবে কি যাবে না। তোমার উপসর্গটা ডিফারেন্ট বলেই এই চান্সটা তুমি পাচ্ছ। এটা তোমার বাচ্চার জীবনের জন্য গোল্ডেন চান্স হতে পারে। এখন আমি কিছু না ভেবেই বললাম, আমি রাজি। ডক্টর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ওকে দেন, আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি। তুমি মানসিকভাবে প্রস্তুত হও। 3 ঘন্টার মধ্যে তুমি কলকাতায় থাকবে। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য তোমার হাতে 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টায় সব ব্যবস্থা করে ফেলব আমরা। 2 ঘন্টা পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। ঢাকা থেকে কলকাতা 1 ঘন্টার পথ। আই থিংক কোনো সমস্যা হবে না। এনিওয়ে, আপনাদের কারো কাছে পাসপোর্ট বা ভিসা নেই? তাহলে কেউ মিসেস আহমেদের সাথে যেতে পারতেন সাপোর্ট হিসেবে। এমন কেউ কি আছে? সাহেল ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে আবার ডক্টরের দিকে তাকিয়ে বললেন, ইন্ডিয়ান পাসপোর্ট তো আমার, শুভ্র, অভ্র ভাই, আঙ্কেল আর নাবিলার আছে। শুভ্রদের বিজনেসের একটা শাখা আছে ওখানে। আর নাবিলার ফ্যামিলি তো ওখানেই সেটেল। ওর বাবা কলকাতায় বাংলাদেশ অ্যাম্বাসিতে আছেন। সো এদের মাঝে শুভ্র ছাড়া যে কেউ যেতে পারবে। ইটস নট আ ম্যাটার। সবাই তো যেতে পারবেন না, শুধু একজন এলাউড। আপনারা ডিসিশন নিন কে যাবেন। আমি ওদের সাথে কথা বলছি। হসপিটালের করিডোরে মাথা নিচু করে বসে আছি। এতক্ষণে সবাই চলে এসেছে হসপিটালে। বাবা, মা, ভাইয়া, আপু সবাই মরা কান্না জুড়ে দিয়েছে। হয়তো আমি একমাত্র মেয়ে যে নিজের মৃত্যুতে সবার কান্না আহাজারি দেখে তারপর মরতে যাচ্ছি। ওদের কান্না দেখে আমারও বুক ফেটে যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি বিরক্তি হচ্ছি। এই 2 ঘন্টা কি কেউ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? আমি চোখ তুলে ওদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলাম, কাঁদতে ইচ্ছে করলে আমার সামনে থেকে যাও। আমাকে বিরক্ত করবে না, জাস্ট গো। সবাই ধীরে ধীরে চুপ হয়ে গেলেও মা ফ্যাচফ্যাচ করে কাঁদতেই থাকলেন। একবার বিরক্ত হলেও আবার ভাবলাম, থাক কাঁদুক। মায়ের কাদার অধিকার আছে। যে আমি 2 দিন আগেও অবুঝের মতো ব্যবহার করতাম, সে আজ নিজের বাচ্চাটার জন্য একা একা যুদ্ধে নেমে যাচ্ছি, আর মা তো 20 বছর ধরে আগলে রেখেছে আমায়। এই কান্নার অধিকার তার আছে। সবার সামনে শক্ত থাকলেও শুভ্র কেবিনে গিয়ে ওর ঘুমন্ত মায়ামাখা মুখটা দেখে নিজেকে আটকাতে পারলাম না আমি। উনার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লাম। যে মানুষটি আমার একফোঁটা চোখের জল সহ্য করতে পারতেন না, তিনি আজ কত নিস্তব্ধ। আমি এমন পাগলের মতো কাঁদছি, তবু একটিবার তাকিয়ে দেখছেন না আমায়। হায়রে সময়! যে মানুষটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, আজ তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে পারছি না। আজ আমার সব আছে, শুধু সময়টাই নেই। বুক থেকে মাথা তুলে উনার মুখটা অসংখ্য ভেজা চুমুতে ভরিয়ে তুলাল্লাম। উনি যদি জেগে থাকতেন তাহলে নিশ্চয় হাসিমুখে বলে উঠতেন, ছি রোদো পাখি, আমার মতো ইনোসেন্ট ছেলের সাথে এমনটা করতে পারলে তুমি? আমার ভার্জিনিটি হাফ শেষ করে দিলে তুমি। কিন্তু আজ উনি নিশ্চুপ, একদমই নিশ্চুপ। কিছুক্ষণ উনার কাছে থেকে উঠে দাঁড়ালাম আমি। উনার পাশে থাকলেই দুর্বল হয়ে পড়ব। তাছাড়া উনার জ্ঞান ফেরার সময়ও হয়ে এসেছে প্রায়। উনার জ্ঞান ফেরার আগেই চলে যেতে হবে আমায়, নয়তো কি করবেন উনি কে জানে। বাইরে বেরিয়ে আর্দ্র রৌদ্রকে কিছুক্ষণ আদর করে কিছুক্ষণ মার কাঁধে মাথা রেখে বসে রইলাম। কিছুক্ষণ পর আমাকে ডাকা হলো। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই নার্সের কণ্ঠ কানে এলো। কোনো ডক্টরকে উদ্দেশ্য করে বলছে, ডক্টর, 244-এর প্যাশেন্টের জ্ঞান ফিরেছে। মুহূর্তেই বুকে মোচড় দিয়ে উঠল আমার। শুভ্র জেগে গেছে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তা তো সম্ভব নয়। হাতে যে সময় নেই। শুভ্র তার রোদকে শেষবারের মতো দেখার ভাগ্য হল না। যখন হসপিটাল থেকে বেরিয়ে এলাম তখন সাথে ছিল সবসময় সঙ্গে থাকা আমার ব্যাগ আর সাহেল ভাইয়া। তার সাথে এক আকাশ আশা, হতাশা, কষ্ট আর অনিশ্চয়তা। যাত্রা শুরুর আগে দেশটাকেও প্রচণ্ড রকম মিস করছিলাম আমি। দেশের মাটি, ধূলিকণা, বাতাস আর সবচেয়ে হেটিং ট্রাফিক জ্যাম, সবই যেন অসম্ভব সুন্দর লাগছিল চোখে। মৃত্যুর আগ মুহূর্তেই সব জিনিস এত সুন্দর হয়ে ওঠে কেন? বেঁচে থাকতে এত লোভ জাগে কেন? মনে হয় আগে জানলে আরেকটু মনোযোগ দিয়ে দেখে নিতাম, সবার একটু মন ভরে বেঁচে নিতাম। কলকাতায় হসপিটালে পৌঁছাতেই ডক্টর সেন এসে দেখা করলেন। মোটামুটি বৃদ্ধ একজন লোক, চোখে চশমা, মুখে ভদ্রলোক ভদ্রলোক ভাব, মুখে স্মিত হাসি।
আমায় দেখেই চোখ দুটো চকচক করে উঠল তার। ডক্টরদের উৎসাহ দেখে বুঝতে পারলাম তারা আমাকে প্যাশেন্ট নয় একটা প্রজেক্ট হিসেবে দেখছে। নিজের মনে হাসলাম, নিজেকে জড়বস্তু ছাড়া কিছুই মনে হচ্ছে না এখন, তবু যদি বাচ্চাটা বাঁচে, শুভ্র প্রিন্সেসটা বাঁচে। নার্সরা অপারেশনের জন্য রেডি করে দিলেন। মাথায় আর শরীরে বেশ কিছু ইঞ্জেকশন লাগালেন। এই অবস্থায় নাকি প্রচুর শ্বাসকষ্ট হয়, তাই এই ব্যবস্থা আমাকে বলা হলো আধা ঘন্টা পর অপারেশন থিয়েটারে নেওয়া হবে। আধা ঘন্টা শেষ হওয়ার কিছুক্ষণ আগে চোখ বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ সাহেল ভাইয়া এসে ডাকলেন, সানশাইন। আমি চোখ খুলে তাকালাম, মুহূর্তেই জলে ভরে গেল চোখ। শুভ্র, সাহেল ভাইয়া উনাকে ধরে দাঁড়িয়ে আছেন, সাথে আছেন অভ্র ভাইয়া। উনাকে আমার পাশে বসিয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে গেলেন তারা। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি। অনেক প্রশ্ন ঘুরে বেড়ালেও প্রশ্ন করতে ইচ্ছে করছে না। থাকুক না কিছু না জানা। শুভ্র লাল হয়ে যাওয়া ফোলা চোখ দুটো টলমল করছে। একদম শান্ত হয়ে বসে আছেন উনি। আমার শুভ্রকে কি এত শান্ত হিসেবে মানায়? একদমই না। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ডান হাতটা নিজের গালে চেপে ধরে কাপা গলায় বলে উঠলেন, আমি বাঁচতে চাই রোদো পাখি, তোমার সাথে বাঁচতে চাই। তুমি তো আমায় বুঝো, বলো। আল্লাহর কাছে কেন এমন দোয়া করেছিলে রোদ? তুমি খুব স্বার্থপর রোদ, একটাবার আমার কথা ভাবনি। একটাবারও না। আই ওয়ান্ট ইউ। আমার তোকে চাই রোদো পাখি, প্লিজ। যদি কেউ আমায় কোনো শর্ত দিয়ে বলতো এর বিনিময়ে তোমায় আমি পাবো, তবে আমি তাই করতাম রোদ। আল্লাহ তোমাকে আমার পাঁজর দিয়ে বানালেন, অথচ আমার হায়াত তোমাকে দেওয়ার কোনো ব্যবস্থা কেন করলেন না বলো তো? এভাবে মেরে দিলেন আমায়। কথাগুলো বলতে বলতে ডুকরে কাঁদছেন উনি। উনাকে কখনোই এভাবে কাঁদতে দেখিনি আমি। উনার থেকে হাত ছাড়িয়ে উনার মাথা রেখে ফুপিয়ে উঠলাম আমি। দুঃখ কষ্টের ভারগুলো স্বার্থপরের মতো উনার ঘাড়ে চাপিয়ে দিয়ে বললাম, আপনি এভাবে কাঁদবেন না প্লিজ। সহ্য হয় না আমার। আমি থাকব না তো কি হয়েছে? আপনার প্রিন্সেস তো থাকবে। দেখবেন ওর মাঝে আমার সবটা থাকবে, সব। ওর জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আমার বাচ্চাটা তো এই পৃথিবীতে এতিমের মতো বেঁচে থাকতে পারে না। আপনি তাকে পৃথিবীর সব হ্যাপিনেস এনে দিবেন। ওকে জানতে হবে ওর বাবা ওকে কত ভালোবাসে। ওকে জানতে হবে ওর বাবা ওর মাকে কত ভালোবাসত। আমাদের ভাঙা স্বপ্নটা পূরণ করতে হবে তাকে। ওর জন্য আপনাকে বাঁচতে হবে। প্রমিজ করুন আমায়। সেই মুহূর্তেই জন ডক্টর কেবিনে ঢুকলেন। 5 মিনিট পর আমাকে অপারেশ থিয়েটারে নিয়ে যাওয়া হবে। শুভ্র তাদেরকে রিকোয়েস্ট করলেন যেন তাকে অপারেশন থিয়েটারে থাকতে দেওয়া হয়। সে আমার শেষ সেকেন্ড পর্যন্ত আমায় পাশে থাকতে চান। ডক্টররা চলে যেতেই আমার দিকে তাকালেন শুভ্র। কপালে চুমু দিয়ে বললেন, সরি রোদো পাখি, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি ফিসফিস করে বললাম, আপনাকে পারতে হবে, বাঁচতে হবে। উনি বললেন, সম্ভব নয়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে উনার দিকে তাকিয়ে রইলাম। আর 10 মিনিট পর অজ্ঞান করা হবে আমায়, তারপর শেষ হবে আমার জীবন। শুভ্র আমায় দেখতে পেলেও এই 10টা মিনিটই উনাকে আমার শেষ দেখা, অনুভব করার শেষ সীমা। এখানটাতেই শেষ হয়েছে লেখা। জেনি আরও কিছু পৃষ্ঠা উল্টে পাল্টে দেখল, কিন্তু আর কোনো লেখায় খুঁজে পেল না সে। পেছনের সবগুলো পেইজই ফাঁকা। ডায়েরিটা বন্ধ করে টেবিলে রেখে কাচের জানালার বাইরের শহুরে বৃষ্টিতে দৃষ্টি রাখল সে। কি নিস্তব্ধ বৃষ্টি! চারদিকে শব্দ নেই, শুধু বৃষ্টির সাদা নির্মল জল। জেনির মাথায় হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। রোদের মৃত্যুর পর কি হয়েছিল শুভ্র? ডক্টররা কি বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিল? আর শুভ্র কি বেঁচে আছে এখনও? কিছুক্ষণ নিস্তব্ধ বৃষ্টির দিকে চোখ রেখে উঠে দাঁড়ালো জেনি। টেবিলের উপর রাখা ডায়েরিটি হাতে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। পাশের রুমের দরজার পাশে দাঁড়িয়ে উকি দিল ভেতরে। ষাটোর্ধ্ব একজন আমেরিকান শ্বেতাঙ্গ বৃদ্ধা বারান্দায় দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছেন। সাদা গায়ে হালকা রঙের গাউন, বাদামি রঙের চুলগুলো এসে ঠেকেছে কাঁধে। জেনি মুখে হাসি টেনে নিয়ে মাথা হেলিয়ে বলে উঠল, হ্যালো গ্র্যানি। বৃদ্ধা ফিরে তাকালেন, চোখে মুখে স্নেহময় হাসি ফুটিয়ে বললেন, হ্যালো ডিয়ার, ভেতরে এসো। জেনি ভেতরে গিয়ে সোফায় বসল। বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলল, কি করছিলে গ্র্যানি? গাছের পরিচর্যা করছিলাম। দেখো তোমার মতোই ফুটফুটে একটি ফুল ফুটেছে গাছে। জেনি হাসল, পা দুলিয়ে বলল, বাবা কোথায় গ্র্যানি? বৃদ্ধা হাতের কাজ শেষ করে জেনির পাশে গিয়ে বসলেন। জেনির গালে আলতো ছুঁয়ে দিয়ে বললেন, তোমার বাবা ইউনিভার্সিটিতে গিয়েছে ডিয়ার। জেনি আবারও জিজ্ঞেস করল, আর দাদু? তোমার দাদু যে
দিনের জন্য নিউ ইয়র্ক গিয়েছেন সেটা তো তুমি জানো সুইটহার্ট, তবু কেন জিজ্ঞেস করছো? জেনি এবার পেছনে থেকে ডায়েরিটি বের করে গ্র্যানির সামনে রাখল। ডায়েরির দিকে ইশারা করে বলল, গ্র্যানি, তুমি কি এই ডায়েরিটি সম্পর্কে কিছু জানো? এটা আমি বাবার স্টাডি রুমের এক কোণা থেকে উদ্ধার করেছি। হোয়াট ইজ দ্য হিস্ট্রি অব দিস ডায়েরি? জেনির গ্র্যানি ক্যাথেরিন কিংস্টন ডায়েরিটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন। ভেতরের লেখাগুলো তার বোধগম্য নয় বলে ভ্রু কুঁচকে তাকালেন। কপাল কুঁচকে চিন্তিত মুখে বললেন, আমি এই ডায়েরিটা আগে কখনো দেখিনি। তোমার বাবা এই ডায়েরি সম্পর্কে আমায় কিছু বলেনি জেনি। আই এম সো সরি ডিয়ার, বাট এখানে কি লেখা আছে? জেনি একটা দীর্ঘশ্বাস ফেলল। ক্যাথেরিনের দিকে তাকিয়ে দুর্বল হাসি দিয়ে বলল, ইট ওকে গ্র্যানি, আমি বাবাকে জিজ্ঞেস করে নিব। এখানে একজনের লাভ স্টোরি লেখা আছে গ্র্যানি, অসাধারণ একটা লাভ স্টোরি। বাট এখানে এন্ডিংটা নেই। আমি এর এন্ডিংটা জানতে চাই। কি হয়েছিল তারপর? আচ্ছা গ্র্যানি, হোয়াট ইজ লাভ? ইজ ইট আ ম্যাজিক? ক্যাথেলিন জেনির ডানহাতের উপর স্লাইড করে আদরমাখা গলায় বললেন, ইয়েস ডিয়ার, ইট লাইক আ ম্যাজিক। যখন তুমি কাউকে ভালোবাসতে শুরু করবে তখন ম্যাজিকের মতোই তার চারপাশের সবকিছুই ভালো লাগবে তোমার। এই সুন্দর ফিলিংসটার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যাবে তুমি। জেনি খানিকটা ঝুঁকে এসে বলল, গ্র্যানি, তুমি কি জানো, ফিলিংস শব্দটির খুব মিষ্টি একটি বাংলা শব্দ আছে। আর সেই শব্দটি হল অনুভূতি। বাংলা ভাষাটা কি মিষ্টি, তাই না? ক্যাথেলিন হাসলেন। সস্নেহে জেনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবার কাছেই তার মাদার ল্যাঙ্গুয়েজ মিষ্টি লাগে। আমার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই এটাই আমার বেশি ভালো লাগে। তবে বাংলা ভাষাটাও মিষ্টি। তোমার দাদু মাঝে মাঝেই বলেন আমার শুনতে বেশ লাগে। কিন্তু জেনি, তোমার ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, তবু তুমি বাংলাকে এত পছন্দ করো কেন? জেনি হাসল। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বিকজ বাংলা ইজ মাই ফাদার ল্যাঙ্গুয়েজ। ক্যাথেরিনও হেসে উঠলেন। জেনি ঘড়ি দেখে নিয়ে তাড়াহুড়ো করে গ্র্যানিকে জড়িয়ে ধরে বলল, ওকে বাই গ্র্যানি, আমার এখন ক্লাস আছে। সি ইউ ইন দ্য আফটারনুন। কথাটা বলেই দৌড়ে বেরিয়ে গেল জেনি। ক্যাথেরিন স্নেহভরা নীল চোখে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলে উঠলেন, বাই, স্টে হ্যাপি মাই চাইল্ড। বাইরে টিপটাপ বৃষ্টি। জেনি গোলাপি রঙের ছাতা হাতে হেঁটে চলেছে। পিঠে ঝুলাচ্ছে কলেজ ব্যাগ, পরনে লেডিস জিন্স এন্ড হোয়াইট টপস। ঘন কালো চুলগুলো উঁচু করে ঝুটি করা। জেনির পুরো নাম জেনিফা কিংস্টন। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস সিটিতে বসবাস করে জেনি। আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া অন্যতম একটি অঙ্গরাজ্য। আবহাওয়ার দিক থেকে চমৎকার একটি স্টেট। শীতকালে তীব্র শীত নয়, আবার গরমকালে অত্যধিক গরম নয়। ক্যালিফোর্নিয়ার আবহাওয়াকে নাতিশীতোষ্ণ বলা চলে, অনেকটা আমাদের দেশের বসন্তকালের মতো। তবে এখানকার আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়। অনেকটা সর্ষি তরুণীরা মনের মতো আনপ্রেডিকটেবল। 16 বছর বয়সী তরুণীর মন বুঝা যেমন দায়, ঠিক তেমনি ক্যালিফোর্নিয়ার ওয়েদার বোঝাও কষ্টসাধ্য। কথায় আছে এদেশের 3W যে কোন মুহূর্তে চেঞ্জ হতে পারে। প্রথম W হল ওয়েদার, যা ঘন ঘন পরিবর্তন হয়। দ্বিতীয় W হল ওয়ার্ক, অর্থাৎ চাকরি। সকালে আছে তো বিকেলে নেই, অর্থাৎ সকালে কাউকে হায়ার করা হয়েছিল বাট বিকেলেই ফায়ার হয়ে গেছে। তৃতীয় W হল ওয়াইফ। ওয়াইফদের ক্ষেত্রেও এমন ঘটনা প্রায়ই লক্ষ্য করা যায়। আজকে আছে তো কালকে নাও থাকতে পারে, যা জেনির বাবা কার্লোস কিংস্টনের ক্ষেত্রে প্রযোজ্য। জেনির মাকে কখনো দেখেনি জেনি। গ্র্যানির কাছে শুনেছে তার মা নাকি তাকে জন্মের পরপরই বাবার কাছে ফেলে গেছেন। বাবাকে কখনো মানিয়ে প্রশ্ন করে না জেনি, কারণ সে জানে বাবা তাতে কষ্ট পান। এই তো 19টি বছর কেটে গেল, কার্লোস এখনও তার স্ত্রীকেই ভালোবাসেন। কার্লোসের বাবা একজন বাঙালি, কিন্তু মা আমেরিকান ক্যাথেরিন। দেখতে পুরোপুরি আমেরিকান শ্বেতাঙ্গ হলেও বাবার মতোই অসম্ভব সুন্দর বাংলায় কথা বলে কার্লোস। সেই সুবাদে মেয়ে জেনিকেও বাংলা লিখতে এবং বলতে শিখিয়েছে। তার ধারণা গায়ে আমেরিকান হওয়ার ট্যাগ লাগলেও তার উৎপত্তি বাংলার ওই শিখরে। জেনিও তাই বিশ্বাস করে, তাই তো ছবির মতো ঝকঝকে একটি শহরে বসবাস করেও তার মন চাই বাংলার মাটি ছোঁয়ার। দাদু বলে সেই মাটির নাকি আলাদা গন্ধ থাকে, বাতাসের আলাদা স্বাদ আর বৃষ্টির আলাদা ছন্দ থাকে। কার্লোস ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক প্রফেসর, আর তার বাবা একই ভার্সিটির কেমিস্ট্রির রিটায়ার্ড প্রফেসর। জেনি ভার্সিটিতে পৌঁছাতেই ঝড়ের বেগে একটি সাইকেল এসে থামল ঠিক তার সামনে। জেনি ভ্রু কুঁচকে তাকাল।
চোখে মুখে বিরক্তিভাব স্পষ্ট। জেনি বিরক্তি নিয়ে বলে উঠল, হ্যারি, একদম বিরক্ত করবে না, আজ মন ভালো নেই আমার। হ্যারির মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। সে জেনিকে মোটেও বিরক্ত করেনি। হ্যারির পুরো নাম লুইস হ্যারিসন। বন্ধুমহলে হ্যারি বলেই পরিচিত সে। আমেরিকান শ্বেতাঙ্গ, সুঠাম দেহ, মাথায় একঝাঁক বাদামি চুল, গাঢ় নীল রঙের উজ্জ্বল দুটো চোখ। হ্যারি সাইকেল থেকে নেমে দৌড়ে জেনির পাশে পাশে হাঁটতে লাগল। জেনি বিরক্তি নিয়ে তাকাতেই মিষ্টি করে হাসল সে। জেনি কিছু বলল না, মন খারাপ ভাব নিয়েই ক্যান্টিনে গিয়ে বসল সে। রোজ শুভ্র লাভস্টোরি পড়তে বসে সকালের ব্রেকফাস্ট করা হয়নি তার। জেনি বসতেই তার পাশে ধপ করে বসে পড়ল হ্যারি। চোখ দুটো ছোট ছোট করে বলে উঠল, তোমার মন খারাপ কেন জেনি? জেনি বিরক্ত হয়ে বলল, তাতে তোমার কি, যাও এখান থেকে। হ্যারি কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মুখ কুঁচকে বলল, তুমি আমার সাথে শেয়ার করতে হোয়াট ওয়াজ ডেট? জেনি রাগী চোখে তাকিয়ে বলল, ডেট ওয়াজ পারো, যা পারো না সেটা বলতে গিয়ে ভাষার সৌন্দর্য নষ্ট কেন করো হ্যারি? বাংলা বলা তোমার পক্ষে সম্ভব নয়। শুধু শুধু বিকৃতি করবে না, আমার রাগ লাগে। হ্যারি অপরাধী গলায় বলল, আমি চেষ্টা করছি জেনি। তোমার গ্র্যান্ডপা মাদার ল্যাঙ্গুয়েজ আসলেই অনেক মিষ্টি, শুনতে অনেক ভালো লাগে আমার। ট্রাস্ট মি। জেনি কিছু বলল না, চুপচাপ ক্রোনাট ও চকলেট চিপসে মনোযোগ দিল সে। হ্যারি চিজ বার্গারে কামড় দিয়ে আবারও বলে উঠল, কি হয়েছে জেনি, বলো আমায়, আই ওয়ান্ট টু নো। জেনি চকলেট চিপসে কামড় বসাতে বসাতে বলল, আমার রোদ আর শুভ্র জন্য টেনশন হচ্ছে। ওরা কি বেঁচে আছে? ওদের বাচ্চাটার কি হয়েছে? হ্যারি খাওয়া থামিয়ে ভ্রু কুচকে তাকাল। বলল, রোডকে আর সৌবরই বাকে? জেনি মাথা তুলে তাকাল, কড়া গলায় বলল, ঠিক করে উচ্চারণ করো হ্যারি। এত সুন্দর নামগুলোকে কি রকম বিশ্রীভাবে উচ্চারণ করছো তুমি? হ্যারি অসহায় চোখে তাকিয়ে বলল, সরি, বাট নামগুলো একটু বেশিই কঠিন। এনিওয়ে, ওরা কে সেটা তো বলো। জেনি এবার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে টেবিলে রাখল। হ্যারি ডায়েরিটা নিয়ে উল্টে পাল্টে দেখে ঠোঁট উল্টে বলল, এসব কি লেখা এখানে? এটা বাংলায় লেখা, বাবার স্টাডি রুম থেকে পেয়েছি। এখানে রোদ নামের একটি মেয়ের লাভ স্টোরি লেখা, রোদ, শুভ্র আর দ্য লাভ বার্ডস। ওরা বাংলাদেশে থাকে। অনেক কিউট লাভস্টোরি, বাট এন্ডিংটা নেই। আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্য এন্ডিং। এটা রিয়েল লাইফ স্টোরি? জেনি খেতে খেতে বলল, আমার তো তাই মনে হয়। তুমি শুনবে? হ্যারি আগ্রহ নিয়ে মাথা নাড়ল। জেনি ডায়েরিটি খুলে বাংলা লেখাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে শোনাতে লাগল। দেখতে দেখতে ক্লাস টাইম শেষ হয়ে এলো। কিন্তু হ্যারি জেদ ধরে বসে রইল বাকিটা সে আজই শুনবে। অবশেষে জনে মিলে চলে এলো লস অ্যাঞ্জেলসের 5th ও 6th স্ট্রিটের মাঝে নিউ হ্যাম্পশায়ারে জেনিদের বাসায়। গ্র্যানির সাথে দেখা করে বাবা ফিরলেই তাকে জানাতে বলে নিজের রুমে ঢুকে আবারও ডায়েরিতে মনোযোগ দিল তারা। রাত 8টার দিকে পড়া শেষ করে হ্যারির দিকে তাকাতেই চিন্তিত মুখে বলে উঠল হ্যারি, হোয়াট নেক্সট? এখন কি হবে জেনি? আই মিন তারপর কি হয়েছিল? জেনি দুঃখী দুঃখী গলায় বলল, জানি না, আই থিঙ্ক বাবা জানেন, বিকজ ডায়েরিটা তার কাছেই ছিল। তখনই দরজায় কড়া নাড়ল কেউ। দরজা ঠেলে মাথা হেলিয়ে বলে উঠল ক্যাথেলিন, তোমার বাবা ফিরেছে সুইটহার্ট। জেনি হ্যারি দুজনেই লাফিয়ে উঠল। দুজনেই দৌড়ে গেল কার্লোসের রুমের দিকে। কার্লোস মাত্রই ওয়াশরুম থেকে বের হয়েছে। মেয়েকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হল সে। বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে প্রিন্সেস, তুমি ঠিক আছো? জেনি হন্তদন্ত করে বাবার দিকে ডায়েরিটা এগিয়ে দিয়ে বলল, এই ডায়েরিটা তুমি কোথায় পেয়েছ বাবা? কার্লোস ভ্রু কুচকে তাকাল। ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে নিয়ে বলল, এটা কি আমার কাছে ছিল প্রিন্সেস? হ্যাঁ বাবা, এটা তোমার স্টাডি রুমের ডানপাশের তাকটা থেকে পেয়েছি আমি। কার্লোস কিছুক্ষণ ভেবে বলল, আমার তো মনে পড়ছে না মা। এবার পাশ থেকে হ্যারি বলে উঠল, মনে করার চেষ্টা করুন স্যার। কার্লোস হ্যারির দিকে তাকিয়ে হাসিমুখে বলল, হেই হ্যারি, কেমন আছো? আপনি ডায়েরির ব্যাপারটা মনে করতে পারলে ভালো থাকব, নয়তো খুব খারাপ। কার্লোস ভ্রু কুচকে বলল, এতটা জরুরি? ওকে, আই এম ট্রাইং। জেনি আর হ্যারি ড্যাব করে তাকিয়ে আছে। কার্লোস খানিকটা অস্বস্তি নিয়ে বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? তাড়াতাড়ি মনে করো না বাবা, প্লিজ। মেয়ের অস্থিরতা দেখে মনে করার চেষ্টা করল কার্লোস। খানিক বাদে বলে উঠল, এটা আমি ইন্ডিয়ার কোন এক হাসপাতালের ময়লার ঝুড়ি থেকে তুলেছিলাম।
জেনি আর হ্যারি একে অপরের দিকে তাকিয়ে একসাথেই চেঁচিয়ে উঠল, হোয়াট থট। কার্লোস হঠাৎ চিৎকারে চমকে উঠে বলল, হ্যাঁ, এটুকুই মনে আছে আমার। কোন এক সার্ভেতে ইন্ডিয়ার হসপিটালগুলো পরিদর্শন করতে গিয়ে ময়লার ঝুড়িতে পাই এটা। পানির বোতল ফেলতে গিয়ে দেখি একজন নার্স কিছু ময়লা ঝুড়িতে ঢালছেন। ওখানে এই ডায়েরিটাও ছিল। কেন যেন তুলে নিয়েছিলাম কিন্তু পড়া হয়ে ওঠেনি কখনো। হ্যারি মাথা চুলকে বলল, এটা কতদিন আগের কথা? কার্লোস কাঁধ ঝাঁকিয়ে বলল, 2 বছর হবে। হ্যারি এবার ফিসফিস করে বলল, তার মানে রোড এর বেবি বেঁচে থাকলে এখন তার 2 বছর? জেনি কিছু না বলে মুখ ফুলিয়ে চুপচাপ বেরিয়ে এলো। কার্লোস পেছনে থেকে কয়েকবার ডাকলেও সাড়া দিল না সে। কার্লোস কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে হঠাৎ দেখলে আমেরিকান বলে মনেই হয় না। বাঙালিদের মতো হলুদ ফর্সা গায়ের রং। মা বাবা দুজনেই আমেরিকান হলেও জেনির চোখের পুতুলি দুটো ঘন কালো। শরীরের গঠনটাও বাঙালি মেয়েদের মতো তুলতুলে। এই মেয়েটার মধ্যেই কার্লোসের জীবন। প্রচণ্ড ভালোবাসে মেয়েটাকে। জেনি বেডে মন খারাপ করে বসে আছে। হ্যারি এদিক ওদিক পায়চারি করছে। হঠাৎ পায়চারি থামিয়ে দিয়ে জেনির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল মুখে বলে উঠল সে, আচ্ছা, তোমার তো বাংলাদেশে যাওয়ার শখ। আমরা যদি স্টোরিটার এন্ডিং খুঁজতে বাংলাদেশে যাই তাহলে কেমন হয়? জেনি চোখ তুলে তাকালো। হ্যারি সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি খুব বাজে আইডিয়া? ওকে, দেন ফরগেট ইট। জেনি এবার চেঁচিয়ে বলে উঠল, এটা দারুণ আইডিয়া, বাট ওদের খুঁজে পাবো কিভাবে? হ্যারি কিছুক্ষণ ভেবে বলল, ইট ইজ সো ইজি। লুক, সৌবড় প্রফেসর ছিল। আর তারা বাংলাদেশের একটি নির্দিষ্ট শহরে থাকত। ওর জবটাও সেই শহরেই ছিল। একটা শহরে কয়টা ভার্সিটি থাকতে পারে? আমরা যদি শহরের সবগুলো ভার্সিটিতে খোঁজ নেই তাহলে সৌবড়কে পেয়ে যেতেও পারি। না পেলেও ডিটেইলস তো পাব। আর কিছুই না পেলেও অ্যাটলিস্ট বাংলাদেশ ঘোরা হয়ে যাবে। হোয়াট ইউ সে? মুহূর্তেই জেনির ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল। দুষ্টু হাসি দিয়ে বলল, পেরেন্টসদের কিভাবে রাজি করানো যায় তার জন্য একটা অসাধারণ প্ল্যান লাগবে হ্যারি। তার সাথে পাসপোর্ট। নেক্সট উইক উই আর গোয়িং টু বাংলাদেশ। হ্যারি দাঁত বের করে হেসে বলল, আই হ্যাভ আ প্ল্যান। নাও গেট রেডি ফর মিশন বাংলাদেশ। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে হ্যারি আর জেনি। সবকিছুই গোলকধাঁধার মতো লাগছে তাদের। কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না। অবশেষে একটি গাড়ি ভাড়া করে হোটেল পর্যন্ত পৌঁছালো তারা। কিন্তু বিপত্তি বাঁধল খেতে গিয়ে। কোন খাবার কেমন হবে জানা নেই তাদের। বাঙালি খাবার টেস্ট করতে গিয়ে খাবারের চেয়ে পানি খেয়েই মন ভারতে হয়েছে তাদের। হ্যারি মিনিটে মিনিটে শুধু একটা কথায় বলে চলেছে, এই দেশের মানুষ এত ঝাল কি করে খায়? টেরিবল। সেদিন আর বের হয়নি ওরা। এতদূর জার্নি আর রাস্তায় 2-3 ঘন্টার জ্যামে সিদ্ধ হয়েই যায় অবস্থা তাদের। রাতে লম্বা একটা ঘুম দিয়ে পরের দিন 12 এপ্রিল সকাল 11টার দিকে শুভ্রকে খোঁজার উদ্দেশ্য বেরিয়ে পড়ল তারা। তাদের কাছে না আছে ছবি, না আছে কোনো পরিচয়। থাকার মধ্যে আছে শুধু একটা নাম, আবরার আহমেদ শুভ্র। একটা নামকে পুঁজি করে কি একটা মানুষকে খুঁজে বের করা সম্ভব? হয়তো সম্ভব, হয়তো নয়। তবে চেষ্টা করতে দোষ কি? ঢাকায় সরকারি বেসরকারি মিলে মোট 25টি বিশ্ববিদ্যালয় আছে। এত বাজে ভাবে জ্যামে আটকে থেকে 25টি ইউনিভার্সিটিতে খোঁজ নেওয়া তাদের পক্ষে অনেকটাই অসম্ভবের পর্যায়ে পৌঁছে গেল। তার উপর সবকিছুই তাদের অপরিচিত। প্রথম দিনে কোনোরকম 2টি ভার্সিটিতে খোঁজ নিয়ে হোটেলে ফিরতে ফিরতেই প্রায় রাত নেমে এলো। আমেরিকায় বসে বসে ব্যাপারটা যতটা সহজ ভেবেছিল ক্রমেই তা সাপের পা দেখার মতো অসম্ভব হয়ে উঠল। রাত কাটিয়ে ভোর হলে আবারও বেরিয়ে পড়ল ওরা। ঢাকা শহরের মাঝেই 3টি ভার্সিটিতে খোঁজ নিয়ে একটি শুভ্র খুঁজে পেল তারা। খুশিতে লাফিয়ে উঠেও মুহূর্তেই খুশিটা মাটি হয়ে গেল তাদের যখন শুনল লোকটির নাম আবরার আহমেদ নয়, আরিফুল রহমান শুভ্র। জেনির সেই মুহূর্তে লোকটির চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছিল। ব্যাটা, দুনিয়াতে কি আর কোনো নাম ছিল না? শুভ্র নামটাই রাখতে হলো। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যার দিকে ঢাকার একটি পার্কের কাছে গিয়ে বসল ওরা। তখনই বেশ অদ্ভুত একটি জিনিস চোখে পড়ল। কিছু ছেলেমেয়ে দল বেঁধে রঙের কৌটো হাতে রাস্তায় পেইন্ট করছে। হ্যারি অবাক হয়ে হাত দিয়ে ইশারা করে বলে উঠল, জেনি, কি করছে ওরা? রাস্তায় পেইন্ট করছে কেন? জেনির নিজেরও তেমন একটা ধারণা ছিল না। তাই সামনে এগিয়ে একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি। ছেলেটি ফিরে তাকিয়ে বলল, জি বলুন। আচ্ছা, রাস্তায় এভাবে রং করা হচ্ছে কেন? ফরেনার? ইয়াহ, ওহ, ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি। কাল পহেলা বৈশাখ।
বাংলা নববর্ষ অর্থাৎ। জেনি হেসে বলল, আমি বুঝতে পেরেছি, বাংলা বছরের প্রথম দিন তাই তো? ছেলেটি হাসল, বলল, হ্যাঁ, কাল সারা দেশজুড়েই উৎসব, আপনারাও অ্যাড হতে পারেন। এই দিনে প্রায় সব মেয়েরাই শাড়ি পরে আর ছেলেরা পাঞ্জাবি বা ফতুয়া। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। রমনায় বিরাট মেলা হবে কাল। জেনি ছেলেটিকে ধন্যবাদ দিয়ে ফিরে এলো। হ্যারিকে পুরো বিষয়টি বুঝিয়ে দিয়ে সেখান থেকে উঠে পড়ল ওরা। কাল পহেলা বৈশাখ, সরকারি ছুটি, অর্থাৎ কাল কোনো ভার্সিটিই খোলা থাকবে না। সারাটা দিন ফাঁকা যাওয়ার থেকে নিজেকে বাঙালিদের মতো শাড়িতে মোড়ালে কেমন হয়? জেনি মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল সে শাড়ি পরবে। হ্যারিকে নিয়ে মার্কেটে গিয়ে জোর করেই নিজের জন্য শাড়ি আর হ্যারির জন্য লাল পাঞ্জাবি কিনে নিল সে। কিন্তু বিপত্তি বাধল পরের দিন সকালে। কিছুতেই শাড়ি পরতে পারছে না জেনি। এখন উপায়? নিজে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে হ্যারিকে ডাকল সে। কিন্তু তাতেও কোনো লাভ হল না, উল্টো ঝামেলা আরও বেড়ে গেল। অবশেষে হোটেলের একজন মেয়ে কর্মচারীকে ম্যানেজ করে শাড়ি পরতে হল জেনির। হোটেল থেকে বেরিয়ে রিকশা নিল জেনি। রিকশা নামক জিনিসটা তাদের জনের জন্যই একদম নতুন। তবুও এই ভয়ানক জিনিসে চেপেই মেলা পর্যন্ত পৌঁছাল ওরা। রমনায় গিয়ে তাদের বিস্ময় যেন আকাশচুম্বী হয়ে উঠল। এত মানুষ আর এত রং বেরঙের সাজ, চারদিকটা যেন বাহিরি রঙের মেলা। মেলাটা কিছুক্ষণ ঘুরে দেখার পরই বিস্ময়কর এক কাণ্ড ঘটল। হাজারো বাঙালির ভিড়ে কেউ একজন হ্যারির নাম ধরে ডাকল। এমন একটা জায়গায় নিজের নাম শুনে অনেকটাই চমকে গিয়েছিল হ্যারি। নিজেকে সামলে নিয়ে পেছনে ফিরে তাকিয়েই মুখে হাসি ফুটে উঠল তার। লাল সাদা পাঞ্জাবি গায়ে একটি ছেলে এগিয়ে এসে বলল, হ্যারি, তুমি এখানে? হেই অ্যাশ, কেমন আছো তুমি? ছেলেটি হাসল। জেনি ওদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়াল। চারপাশে তাকিয়ে মানুষজন দেখছে সে। এত মানুষের মাঝেও এক জায়গায় চোখ আটকে গেল তার। ওর থেকে 1-2 হাত দূরে ধবধবে সাদা পাঞ্জাবি আর কালো রঙের ধুতি পরে দাঁড়িয়ে আছে একটি ছেলে। কোলে 1.5-2 বছরের একটি মেয়ে। মেয়েটির গায়ে লাল রঙের ফ্রক, সিল্কি চুলগুলো দুপাশে ঝুঁটি করা, সামনের কিছু চুল এসে পড়েছে কপালে। চেহারাটা বাবার মতো হলেও গায়ের রংটা উজ্জ্বল শ্যামা। বড় বড় চোখ দুটো ঘন পল্লবে ঢাকা। হাতে একটি চিপসের প্যাকেট। ছেলেটি বাচ্চার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতেই হাতের চিপসটা বাবার হাতে দিয়ে সেও ঠিক একই কাজ করল। বাবার কপালে পড়ে থাকা সিল্কচুলগুলো আলতো করে সরিয়ে দিল। মেয়ের কাজ দেখে হেসে উঠল ছেলেটি। সাথে সাথেই যেন চমকে উঠল জেনি। রোদ তার ডায়েরিতে যেভাবে বর্ণনা করেছিল ছেলেটির হাসিটা ঠিক সেই রকম, তেমনি বাঁকা দাঁত আর থুতনিতে সেই কালো তিল। জেনি আরও এক পা এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। ঠিক তখনই একটি মেয়ে এসে দাঁড়াল তাদের পাশে। মেয়েটি মোটা লাল পাড়ের সাদা শাড়ি পরেছে। মেয়েটার শাড়ি পরার ধরনটা অন্যরকম। জেনির মতো কুচি দিয়ে শাড়ি পরে নিশে। পিঠে পরে আছে একরাশ লম্বা চুল, তাতে গাঁথা 3টি লাল গোলাপ। মেয়েটির গাঢ় কাজল চোখ আর পাতলা ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক মুখে একটা প্রতিমা ভাব এনে দিয়েছে যেন। একদম স্বচ্ছ, শীতল রূপ। মেয়েটি পাশে দাঁড়াতেই বাচ্চা এবং বাবা জনের মাঝেই অদ্ভুত প্রাণোচ্ছলতা খেলে গেল। ছেলেটি পাশে দাঁড়ানো মেয়েটির কানের পাশে চুল গুজে দিয়ে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে বলল, একদম রসগোল্লা লাগছে। বাচ্চাটি কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বাবার মতোই তার ছোট্ট হাত বাড়িয়ে কানে চুল গুজে দিয়ে টুপ করে চুমু দিয়ে দিল কপালে। বাবাকে কপি করে বলল, একদম রসগোল্লা লাগছে। বিস্মিত বাবা মা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকেই হেসে উঠল। বাচ্চাটিও খিলখিল করে হেসে উঠল। কি অদ্ভুত চেহারাটা, বাবার মতো হলেও হাসলে কোথাও যেন একদমই মায়ের মতো লাগে তাকে। সৃষ্টিকর্তা কি অদৃশ্য ধাঁধা তৈরি করে দিয়েছেন চারপাশে। ওদের কাণ্ড দেখে একা দাঁড়িয়েই খিলখিল করে হাসছিল জেনি। হঠাৎ করে পেছনে থেকে ডেকে উঠল হ্যারি। জেনি, একা একা হাসছ কেন? জেনি হাসিমুখেই বলল, নাথিং। হ্যারি ভ্রু কুঁচকে তাকাল, তারপর পাশের ছেলেটিকে ইশারা করে বলল, জেনি, ইনি হচ্ছেন অ্যাশ, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। ক্যালিফোর্নিয়ায় কিছুদিন একসাথেই পড়াশোনা করেছেন উনারা। আর অ্যাশ, ও হচ্ছে জেনি, আমার বাগদত্তা। জেনি হালকা হেসে স্পষ্ট বাংলায় বলল, হ্যালো ভাইয়া। ছেলেটি বিস্মিত কণ্ঠে বলল, আপনি বাংলা জানেন? জেনি কিছু বলার আগেই পেছনে থেকে চেঁচিয়ে বলে উঠল কেউ, ওই সাহেল, আদ্র রৌদ্র কই, দেখছিস ওদের? জেনি চমকে উঠে পেছনে তাকিয়ে দেখল সেই সাদা পাঞ্জাবি পরনে ছেলেটাই কথা বলে চলেছে।
ততক্ষণে হ্যারিও ভ্রু কুঁচকে এদিক সেদিকে তাকাতে শুরু করে দিয়েছে। সাহেল, নামটা কেমন পরিচিত লাগছে তার। কিন্তু তাদের আরও কিছুটা চমকে দিয়ে সামনে দাঁড়ানো ছেলেটা চেঁচিয়ে বলে উঠল, শুভ্রতাকে নিয়ে ফার্স্ট স্টলটাতে ঢুকে যা, ওখানেই লাঞ্চ করব সবাই। ভেতরে নাবিলা, রুহান, সাব্বির সবাই আছে, বাচ্চারাও আছে। জেনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুভ্রতা আর শুভ্র কাছাকাছি। তবে কি? জেনির ভাবনার মাঝেই হাত বাড়াল সাহেল। হাসিমুখে বলল, হ্যালো, আমি আশরাফ আল সাহেল। হ্যারির জন্য নামটা একটু কঠিন বলে ও আমাকে অ্যাশ বলে ডাকে। বাট আপনার জন্য কঠিন হবে বলে মনে হচ্ছে না। জেনি টোটালি শোকড হয়ে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি জেনিফা কিংস্টন। আচ্ছা, একটু আগে যে আপনার সাথে কথা বললেন, উনিকে? না মানে, পরিচিত লাগছিল খুব। সাহেল স্বাভাবিক গলায় বলল, ও আমার ফ্রেন্ড, ওর নাম শুভ্র। আপনার সাথে কোথায় দেখা হতে পারে ঠিক বুঝতে পারছি না। জেনি হাসল, হয়তো অন্য কেউ হবে। দুজনের মাঝে গুলিয়ে ফেলেছি আমি। এনিওয়ে, আপনারা বোধহয় এখন লাঞ্চ করবেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা জন কি আপনাদের সাথে জয়েন হতে পারি? ইয়াহ, অফকোর্স। আমি এখনই রিকোয়েস্ট করতাম আপনাদের, প্লিজ আসুন। আপনারা জন জয়েন করলে আরও খুশি হব আমরা। বিশেষ করে বাচ্চারা। প্লিজ কাম। খুশিতে লাফাতে ইচ্ছে করছে জেনির। অবশেষে শুভ্রকে খুঁজে পেয়ে গেছে। সে এত সহজে খুঁজে পাবে ভাবতেই পারেনি জেনি। আচ্ছা, শুভ্রকে তো পেল। তাহলে রোদ কোথায়? ওই মেয়েটাই কি রোদ? বাঁচে আছে, নাকি মারা গেছে, নাকি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে শুভ্র?